ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এই যে চ্যানেলটা কিন্তু স্টক মার্কেট লার্নিং পারপাস খোলা হয়েছে। তো আমরা লার্নিংয়ের মাধ্যমে কিন্তু স্টক মার্কেট শেখার চেষ্টা করছি। তো এই জন্যই বলছি যে আমরা এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম নিউজ বলুন, ব্রেকিং নিউজ বলুন, স্টক অ্যানালাইসিস বলুন, সব কিছু করার চেষ্টা করি। তো নোটিফিকেশানটা ঠিকঠাক পৌঁছানোর জন্য কিন্তু আপনাকে সাবস্ক্রাইব তো করতেই হবে, তার সাথে কিন্তু বেল আইকনটাও প্রেস করতে হবে এবং তার সাথে অল বাটনটা প্রেস করতে হবে। এখন আমরা কিন্তু একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা একটা ভালো আপসাইড পোটেনশিয়ালের দমখম রাখে এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। দেখুন, স্টক মার্কেটে 90% লোক কিন্তু তার ক্যাপিটালটাকে লুজ করে। কেন লুজ করে? কারণ প্রথমেই ট্রেডিংয়ে যায়, প্রথমেই এফএনও করতে যায়। তো বেস্ট মেথড যদি আপনি বলেন তাহলে হচ্ছে ইনভেস্টমেন্ট, যেখানে কিন্তু আপনাকে জাস্ট দেখতে হবে যে ভালো একটা কোম্পানি, তার বিজনেস মডেল ভালো আছে, ব্যাস এইটুকুই। তার সাথে সাথে শুধু আপনাকে কোম্পানিটা মনিটর করে যেতে হবে, আর আপনাকে কিচ্ছু করতে হবে। লং টার্মে কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেন আপনাকে বানিয়ে দেবে, আপনার স্বপ্ন পূরণ করবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমও কিন্তু অ্যাচিভ করে দেবে। তো সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন আমরা এই কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই, তারপর কোম্পানিটার বিজনেস মডেল এবং কোম্পানিটাতে এখন কি ইনভেস্টমেন্ট করা যায় ডিটেলসে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে আপনাদের কিন্তু দেখতে হবে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে কোম্পানি 5 বছর আগে কত 911, 1167, 1306, 1306টা কত এসছে 1723, 1723টা 2318। তো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। রিজার্ভ মানে কি? কোম্পানি ইনকাম করছে, খরচা করছে, কোম্পানি যেটা সেভিংস করছে সেটা হচ্ছে কোম্পানির কিন্তু রিজার্ভ। তো রিজার্ভ যত ভালো হবে কোম্পানি কিন্তু তত হেলদি বলে চিন্তা ভাবনা করতে পারেন। দেখুন, লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু কোনো লং টার্ম বোরিং নেই। শর্ট টার্ম বোরিংও যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু শর্ট টার্ম বোরিংও কিন্তু কোম্পানির কিচ্ছু নেই। কোম্পানি কিন্তু পিওরলি ডেট ফ্রি কোম্পানি। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 1933 করার মতন ক্যাশও রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম না, সেই ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির যথেষ্ট ক্যাশ রয়েছে, কোম্পানির কোনো ডেট নেই। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে কিন্তু 1958 5 বছর আগে, তারপর 2353, এটা 19, 20, 21-এ দাঁড়িয়ে অনলি ফর 868। কেন কি? কারণ সেই সময় লকডাউন ছিল, টোটাল সব কিছু বন্ধ ছিল, শাটডাউন ছিল, যার জন্য কোম্পানির ইনকামও কিন্তু অনেকটা পড়ে গেছিলো। ঠিক আছে? তো তারপরে যদি দেখি, দেখুন তারপরে আবার কোম্পানি ভালো কোম্পানি, এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে কোম্পানির ইনকাম পড়ে গেছিলো 2021-এ, 2022-এ 1952 করোড়, তারপরে 3661 করোড়। তো কোম্পানির ইনকাম কিন্তু তারপরে আবার বেড়ে গেছে। আমি যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে, দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড 5 বছর আগে 308, সেটা হচ্ছে 528, এটা 2020। 2021-এ কোম্পানির ইনকাম পড়েছে, সাথে সাথে কোম্পানির প্রফিটও কিন্তু পড়ে গেছে। তারপরে দেখুন 21-এর পরে 663, 2022 ইনকাম বেড়েছে, কোম্পানির প্রফিটও বেড়ে গেছে এবং কোম্পানির প্রফিট 2023-এ 1000 ক্রস করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে কোম্পানির যেরকম রেভিনিউও বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির প্রফিটও কন্টিনিউয়াসলি বেড়েছে। শুধু 2021 অর্থাৎ লকডাউন যে সময় ছিল সেই সময় কিন্তু 20-21-এ সেই সময় কিন্তু প্রফিট কিছুটা এফেক্ট করেছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 62.4% স্টেক হোল্ড করছে, এফআই 7.3% স্টেক হোল্ড করছে, ডিআইএস কত 12% স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর 18% স্টেক হোল্ড করছে। আমরা যদি প্রিভিয়াস দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 5.89% স্টেক হোল্ড করছিল কততে, জুন 2022-এ। তাহলে জুন 2022 5.89%কে 8 এবং 9%, যাই হোক স্টেক হোল্ড করছে কে, এফআই। সেই স্টেক সংখ্যা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে এখন হয়েছে কত, 7.3। একই রকমভাবে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু, দেখুন প্রোমোটার ডিআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার 2021-এর চার্ট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কতটা স্টেক হোল্ড করছিল, ডিআইএস কিন্তু 3.7% স্টেক হোল্ড করছিল, সেখানে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ডিআইএসও তার স্টেক সংখ্যা বাড়িয়ে এখন কততে 12% স্টেক হোল্ড করছে। আমরা যদি পাবলিককে দেখি তাহলে পাবলিককে দেখলেও দেখা যাবে কিন্তু পাবলিক আগে অনেকটা স্টেক হোল্ড করতো, দেখলে দেখা যাবে দেখুন 23%-এর উপরে স্টেক হোল্ড করছিল। তো সেই স্টেক সংখ্যা কিন্তু কন্টিনিউয়াসলি কমে কমে অবশেষে কত এসছে 18%। তাহলে এফআইএস ডিআইএস তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, পাবলিক কমছে। কেন? কারণ কোম্পানির মধ্যে দম আছে বস।
কারণ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, বা আমাদের থেকে রিটেল ইনভেস্টরদের থেকে বা পাবলিকের থেকে কিন্তু তাদের কাছে ইনফরমেশন বেশি থাকে, যার জন্যই কিন্তু তারা স্টেক সংখ্যা বাড়াচ্ছে। এটাই কিন্তু একটা পজিটিভ দিক ধরতে পারেন। দেখুন, আমরা যে কোম্পানি নিয়ে কথা বলছি সেই কোম্পানির মার্কেট ক্যাপ কত, ৭৫,৩০০ করোড়। তো কোম্পানি কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানির পি রেশিও কত আছে, 66 রয়েছে, একদম একটু বেশি আছে, তবে ঠিকঠাক আছে বলা যেতে পারে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 59.2 এবং রিটার্ন অন ইকুইটি 45.4। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু ভালো রয়েছে। ফেস ভ্যালু কত আছে, 2 আছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন, কম্পাউন্ড সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 5 বছর, 10 বছর ডেটা অ্যাভেলেবেল নেই। 5 বছর 19%, 3 বছরে 16%। 3 বছরে কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে 2021-এর ঘটনা। তারপরে দেখুন, এখন কিন্তু কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে। তো কোম্পানির সেলস গ্রোথ মোটামুটি ঠিকঠাক আছে বলা যেতে পারে। আমরা যদি কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানির প্রফিট কীরকমভাবে করেছে, 5 বছরে 35%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে কিন্তু 21%। অর্থাৎ কোম্পানির প্রফিট গ্রোথে, সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু প্রফিট গ্রোথও ঠিকঠাক আছে। স্টক সিএজিআর গ্রোথ যদি দেখা যায়, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি 3 বছরে 42% করে এবং কারেন্ট ইয়ারে কিন্তু 48% করে রিটার্ন দিয়েছে। রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক রয়েছে, 5 বছরে 35, 3 বছরে 35, লাস্ট ইয়ারে কিন্তু 45। তো যতগুলো প্যারামিটার দেখলাম ততগুলো কিন্তু কোম্পানিকে বলছে কোম্পানি ভালো, কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। চলুন এবার আমরা কোম্পানির ব্যবসা দেখি, কারণ ব্যবসা না বুঝলে কিন্তু কোম্পানিটাকে অসময়ে হোল্ড করতে পারবো না। অসময় মিন্স খারাপ সময়। চলুন আমরা কোম্পানির ব্যবসাটা দেখে নিই। আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি? দেখুন, আমরা কিন্তু আইআরসিটিসিকে নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কোম্পানির নামেই কিন্তু বলে দিচ্ছে কোম্পানি কী কাজ করে। দেখুন, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। তো কোম্পানিটা কিন্তু ক্যাটারিংয়ের কাজ করছে ইন্ডিয়ান রেলওয়ে অনলি ফর একটাই কোম্পানি, যেই কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে টোটাল যে প্যান্ট্রি কারগুলো চালায় না, সেটা কিন্তু এই আইআরসিটিসি চালায়। তো এটা তো গেল। তার পাশাপাশি আপনি যদি ইন্ডিয়ান রেলওয়েতে টিকিট বুকিং করেন অনলাইন, তাহলে কিন্তু এই আইআরসিটিসির মাধ্যমেই কিন্তু আপনাকে যেতে হবে। আপনি যার মাধ্যমে কাটুন, আপনি ফোনপে কাটুন, গুগল পে কাটুন, বা অ্যামাজন পের মাধ্যমে কাটুন, বা যে কোনো সাইটের মাধ্যমে কাটলে কিন্তু আপনাকে এই আইআরসিটিসির মাধ্যমেই কিন্তু আপনাকে যেতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যে দুটো বিজনেস, মেন দুটো বিজনেস, সেই দুটো বিজনেস কিন্তু একমাত্র এই কোম্পানি করে, যেই আর কিন্তু এর কোনো কম্পিটিটর নেই। অর্থাৎ কোম্পানি কিন্তু পুরোপুরি পিওরলি মোনোপলি বিজনেস করে। কোম্পানিটা কার আন্ডারে? কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে, পক্ষান্তরে দেখলে দেখা যাবে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। ঠিক আছে। কোম্পানিটার প্রোডাক্ট যদি বলা হয়, তাহলে ওই দুটোর পাশাপাশি কিন্তু রেল নীল যে জল, সেই জলও কিন্তু এই কোম্পানিটার হচ্ছে প্রোডাক্ট। এবং অনলাইন টিকিটিং এবং ক্যাটারিং যে বিজনেস, সেটা তো আছেই, তার সাথে কিন্তু কোম্পানিটা ট্যুরিজমের বিজনেসও করে এবং হসপিটালিটি সার্ভিসও প্রোভাইড করে। এখন কিন্তু এই কোম্পানিটা হোটেল বিজনেসও শুরু করেছে। অর্থাৎ আপনি যদি কোথাও ঘুরতে যান, আইআরসিটিসি আপনাকে কিন্তু হোটেল প্রোভাইড করবে। তো তাহলে কোম্পানি যে বিজনেস করছে, সেই বিজনেসটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড বিজনেস, যেখানে যেই দুটো মেন বিজনেস, সেই দুটোতে হচ্ছে কোম্পানির মোনোপলি বিজনেস আছে, প্রোডাক্ট রয়েছে, এবং তার সাথে কিন্তু ট্যুরিজম এবং হসপিটালিটি বলুন, হোটেল বিজনেসও কিন্তু কোম্পানিটা শুরু করেছে। যেই কটা বিজনেস করছে কোম্পানিটা, সেই কটা বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। যদি লং টার্ম সাস্টেনেবল বিজনেস হয়, তাহলে কিন্তু এই কোম্পানিটা লং টার্ম সাস্টেন করবে এবং তার সাথে শেয়ার হোল্ডারদেরও কিন্তু লং টার্মে একটা ভালো প্রফিট কিন্তু জেনারেট করে দেবে। চলুন এবার আমরা কোম্পানিটার চার্টটাকে দেখি। স্যার, আইআরসিটিসি, তো এই কোম্পানি নিয়ে এখন কেন আলোচনা করছি? দেখুন, গভর্নমেন্ট কিন্তু আমূল পরিবর্তন আনতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েতে, যেখানে কিন্তু হাই স্পিড ট্রেন চলার কথা বলছে, বন্দে ভারত চালানোর কথা বলছে, আরও অনেক রেলের গতি বাড়ানোর কথা বলছে, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে। 2030-এর মধ্যে কিন্তু 54 লাখ কারোর রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, যেখানে এখনও রেল পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের এটা বলা যেতে পারে যে ভবিষ্যতে কিন্তু আমাদের রেলের সার্ভিস আরও ভালো হতে চলেছে। সেরকমই নিয়ে কিন্তু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের কাজ করছে। তো নতুন ট্রেন চলা বলুন, যে জায়গায় রেল পৌঁছে যায়নি সেই জায়গায় নতুন ট্রেন চলা বলুন, নতুন বন্দে ভারত চলা বলুন, বুলেট ট্রেন চলা বলুন, টিকিটিং কোথা দিয়ে করবে? আইআরসিটিসির মাধ্যমে করবে। তাহলে রেল যত উন্নত হবে, তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে, যত লোক বেশি পরিবহন করবে, তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে। আর আমাদের যদি যোগাযোগ ব্যবস্থার লাইফ লাইন বলতে হয়, তাহলে কিন্তু রেল হচ্ছে যোগাযোগ ব্যবস্থার মেন লাইফ লাইন। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে যদি আপনার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, রেল ব্যবস্থা আরও ভালো হবে, তো এই কোম্পানিটার বিজনেস কিন্তু আরও বাড়বে। যেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে কি কাকে দেখে, আইআরএফসিকে দেখে, আরবিএনএলকে দেখে, ইরকন ইন্টারন্যাশনালকে দেখে, কারণ ওরা হচ্ছে এইসব কোম্পানিগুলো কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। তার জন্যে কিন্তু কোম্পানিগুলো 1-1.5 বছর 2 বছরে কিন্তু অনেক অনেক গুণ রিটার্ন কিন্তু দিয়েছে। তো এই কোম্পানিটা সেরকম কিন্তু এখনও চাল দেখা যায়নি। কেন দেখা যায়নি? যখন রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, কাজ কমপ্লিট হবে, নতুন রেল চলবে, নতুন স্পিড ট্রেন চলবে, তখন কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু এখন চিন্তাভাবনা করার সময় চলে এসছে। দেখুন, আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, তাহলে 1 বছরে কোম্পানিটা কিন্তু 46% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 500% রিটার্ন দিয়েছে। তো কোম্পানি কিন্তু 5 বছরে খুব একটা ভালো রিটার্ন দিয়েছে। আমরা যদি চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল 2020 পরে। কেন দেখিয়েছিল? কারণ সেই সময় এই কোম্পানিটা কিন্তু প্রতিদিন মার্কেট যখন ওপেন হচ্ছে, দেখা যাচ্ছে এই কোম্পানিটা 5% 7% এরকম একটা কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। কেন দেখাচ্ছিল? কারণ সেই সময় কিন্তু স্প্লিট ঘোষণা করেছিল। তারপরে কিছুটা প্রফিট বুকিং এসছে। স্বাভাবিকভাবে এতটা আপসাইড মুভমেন্ট দেখালে তো কিছুটা প্রফিট বুকিং তো হবেই। তো এখন কিন্তু কোম্পানিটার মধ্যে আবার মুভমেন্ট দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখনই কিন্তু সঠিক সময় কোম্পানিটা বাই করার। এই ছিল আইআরসিটিসি নিয়ে আলোচনা, যেখানে কিন্তু ভবিষ্যতে একটা মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম শেখার জন্য। এখান থেকে আপনি লার্নটা নিয়ে আপনি নিজে অ্যানালাইসিস করবেন যে কোম্পানি বাই করা যায় কিনা। যদি মনে হয় বাই করা যায়, তাহলে বাই করবেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, আবারও বলছি যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার যদি ভালো লাগে কন্টেন্টগুলো তাহলে লাইক করলে আমি মোটিভেশন পাই। শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।